মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল কালিচায় বরণ। শীর্ষ পর্যায়ে আলোচনা হবে শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। তিস্তার পানি বেড়ে রংপুরে সেতুরক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। বৈশ্বিক সংকট আর আমদানি নির্ভরতায় নাজুক দেশের বিদ্যুৎ জ্বালানি খাত। আর্থিক চাপ কমাতে ক্যাপাসিটি চার্জ নিয়ন্ত্রণের কৌশল খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ভাঙা কুয়াকাটা 4 লেন প্রকল্প। মূল নকশা, ব্যয় নির্ধারণ এবং অর্থায়ন নিয়ে তৈরি হয়েছে জটিলতা, আশার বাণী শোনাচ্ছে বিভাগীয় প্রশাসন। এবং বিশ্বকাপে ওয়াইয়ারজাবাল ম্যাজিকে সৌদি আরবকে বিধ্বস্ত করে সরবে স্পেন। গোলরক্ষক আলী রেজা বীরত্বে বেলজিয়ামকে রুখে দিল ইরান। রাতে অস্ট্রিয়ার চ্যালেঞ্জ নেবে আর্জেন্টিনা। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বল বিশ্বকাপের খবর। আটলান্টা স্টেডিয়ামে মিকেল ওয়াইয়ারজাবাল ম্যাজিক তার জোড়া গোলে সৌদি আরবকে 4-0 গোলে বিধ্বস্ত করে সরবে ফিরেছে স্পেন। এ ম্যাচে গোল করে 68 বছর আগে কিংবদন্তি ফুটবলার পেলের 18 বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ম্যাচের প্রথম গোল করার রেকর্ড স্পর্শ করেছেন লামিন ইয়ামাল। নবাগত কেপ ভার্দের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের পর আটলান্টা স্টেডিয়ামে কোনো ভুল নয়, শুরুর একাদশে ইয়ামালকে নিয়েই নামে স্পেন। কাতার বিশ্বকাপে ব্যর্থতা এখনও নাড়া দেয় ইউরো চ্যাম্পিয়নদের। তাই তো সৌদি আরবের রক্ষণে শুরু থেকেই তাণ্ডব চালায় স্পেন। প্রথম ম্যাচে 11টি সেভ করে আলো ছড়ানো সৌদি গোলরক্ষক আল ওয়াইসকে ধোকা দিতে বেশিক্ষণ সময় নেয়নি লা রোহা। 10 মিনিটেই ইয়ামাল ম্যাজিক। বিশ্বকাপের ইতিহাসে 18 বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ম্যাচে প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল ফুটবলের রাজা পেলের। 68 বছর পর এবার সেখানে ভাগ বসালেন স্প্যানিশ রাজপুত্র। 1-0 গোলে এগিয়ে যায় স্পেন। 21 মিনিটে সৌদি ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান আমেরিক লাপোর্তে। তার হেড থেকে পাওয়া বল জালে জড়ান মিকেল ওয়াইয়ারজাবাল। হতাশায় ভেঙে পড়ে মধ্যপ্রাচ্য থেকে মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। 24 মিনিটে কুকুরেয়া ও দানি ওলমোর দারুণ বোঝাপড়ায় আবারও বল পেয়ে যান ওয়াইয়ারজাবাল। সুযোগ পেয়েই চমৎকার গোলে স্প্যানিশ সমর্থকদের হৃদয় শীতল করেন রিয়াল সোসিয়েদাদে খেলা এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা রোহা। বিরতির পরও দাপট ধরে রাখে স্পেন। 49 মিনিটে মার্ক কুকুরেয়ার চমৎকার ভলি দ্রুততার সঙ্গে ফিরিয়ে দিলেও দুর্ভাগ্য সৌদি আরব গোলরক্ষকের। হাসান আল তাম্বাক্তির গায়ে লেগে বল জালে জড়ায়। 4-0 লিড নেয় স্পেন। সৌদি সমর্থকদের চোখে মুখে তখন বড় ভয়। 2002 সালে জার্মানির কাছে 8-0 গোলে বিধ্বস্ত হওয়ার শেষ স্মৃতি আবারও ফিরে আসার। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। শেষ সময় ফেরান তোরেস গোল করলেও অফসাইডে বাতিল হয় তার এই গোল। সৌদি আরবের জালে এক খালি গোল দিয়ে উল্লাসে মেতে মাঠ ছাড়ে স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ। গোলরক্ষক আলী রেজার বীরত্বে ইউরোপের পরাশক্তি বেলজিয়ামকে রুখে দিল ইরান। লস অ্যাঞ্জেলেসে দ্য রেড ডেভিলসদের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটের সম্ভাবনা জোরালো করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ম্যাচে লাল কার্ড পেয়েছেন বেলজিয়াম ডিফেন্ডার এনগয়। নানা প্রতিবন্ধকতার মাঝেও দাপুটে পারফরমেন্সে বেলজিয়ামকে টপকে জি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ইরান। এমন পারফরমেন্সে খুশি মাঠে খেলা দেখতে আসা ইরানি সমর্থকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। নকআউট পর্বে উঠবে দল, এমনটাই আশা তাদের। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন লস্কর আল মামুন। ব্রাজিল আর্জেন্টিনার কোনো লড়াই নয়, তবু চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে ইরান বেলজিয়াম ম্যাচে চোখ ছিল পুরো দুনিয়ার। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল স্টেডিয়াম ও তার আশপাশের এলাকা। ম্যাচের শুরুতেই জাতীয় সঙ্গীতের সময় সমর্থকদের তোপের মুখে পড়তে হয় ইরানের ফুটবলারদের। দুয়োধ্বনিতে ছেয়ে যায় চারপাশ। তবে সে কষ্ট সামলে নিয়ে বেলজিয়ামের সঙ্গে শুরু থেকেই সমান তালে লড়াই করে ইরান।
শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল ইরান, তবে ডিফেন্ডার হোসেন কানানিকে হতাশ করেন থিবো কোর্তোয়া। বেলজিয়ামও একাধিক সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেনি। 25 মিনিটে ইরানের সামনে আসে সেই মাহেন্দ্র খন। ফ্রি কিক থেকে এহসান হাজ শাফির পাসে গোল করেন ফরওয়ার্ড মেহেদি তারেমি। 1-0 গোলের উল্লাসে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। তখনই হৃদয় ভাঙে ইরানি সমর্থকদের। ভিএআরে গোল বাতিল করলে হতাশায় পড়তে হয় তাদের। 66 মিনিটে মেহেদি তারিমকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নাথান এনগয়। 10 জনের দলে পরিণত হয় বেলজিয়াম। শেষ দিকে একের পর এক চেষ্টা করেও বেলজিয়ামকে গোল উপহার দিতে পারেননি ফুটবলাররা। গোলরক্ষক বেইরান ভান্দ 7টি সেভ করে ঢাল হয়ে দাঁড়ান বেলজিয়ামের সামনে। শেষ পর্যন্ত ইউরোপের পরাশক্তিদের রুখে দেওয়ার আনন্দে মেতে মাঠ ছাড়ে ইরান। ডি ব্রুইনা লুকাকুদের সঙ্গে চোখে চোখ রেখে ইরান লড়াই করায় খুশি মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। White and red. Today we're Iran. Yes. Yes. প্রবাসী বাংলাদেশি সব ইরানকে সমর্থন করার জন্য এখানে এসেছিলাম। ডিফেন্স খুব ভালো হয়েছে ইরানের। ইরান 1 পয়েন্ট পেয়ে গেছে আর আমরা আশা করছি ইরান আরো উপরে যাবে। নেক্সট রাউন্ডে যাবে। ফুটবলের গাণিতিক হিসাবে ইরানের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামকে রুখে দিয়ে 1 পয়েন্ট ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইরান। পরবর্তী ম্যাচে আরও ভালো করে বিশ্বকাপে চমক দেখাবে ইরান, এমনটাই প্রত্যাশা ইরানি সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষাংশে। শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ভবিষ্যতে প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। কুয়ালালামপুরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ নয়, দেশ করার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। কুয়ালালামপুর থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। লালগালিচায় অভিবাদন। সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর মালয়েশিয়া আসার পর গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে কুয়ালালামপুর শহরে সাংগ্রিলা হোটেলে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে যোগ দেন মালয়েশিয়া বিএনপির সুধী সমাবেশে। এ সময় প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে অভিনন্দন জানান প্রবাসীরা। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানান সরকার প্রধান। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। প্রায় 2000-এর কাছাকাছি বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়। আপনারা এখানে বিদেশে আছেন, আপনি যেই দেশে আছেন, আপনি মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, এখানে তো আপনাকে এই দেশের আইনে চলতে হবে, বাস্তবতা বুঝতে হবে। দেশের নানা সমস্যার চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, ধৈর্য ধরে পরিশ্রম করতে পারলে সামনে ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। প্রতিশোধ পরায়ণ নয়, দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা 30 লক্ষ কোটি টাকার দেনা নিয়ে এই সরকার কাজ শুরু করেছে। এর ভিতরে তো দুর্নীতি ছিলই, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। তো এই সবগুলো ব্যবস্থাকে অ্যাড্রেস করে নিয়ে এই সবগুলো ব্যবস্থাকে আমাদেরকে ধীরে ধীরে অ্যাড্রেস করতে হচ্ছে। আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না। দেশ আমাদের সবার, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে। দাবি থেকে বেরিয়ে কর্তব্যের জায়গা থেকে দেশকে এগিয়ে নিতে প্রবাসীরা জোরালো ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের কম বেশি সকল জায়গা থেকে এখানকার রাস্তাগুলো পরিষ্কার। এই রাস্তাগুলো পরিষ্কার
যারা রাখতে সহযোগিতা করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের ভাইরাও আছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গুরুত্ব পাবে শ্রমবাজার। সিন্ডিকেটের ফাঁদে পড়ে অবৈধ হওয়া প্রবাসীরাও সমস্যা সমাধানে আশায় বুক বেঁধেছেন। মালয়েশিয়া থেকে আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। প্রতিনিয়তই কপালে চিন্তার ভাঁজ। মালয়েশিয়ায় আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে প্রতিটি মুহূর্ত কাটছে মহিন, জুয়েল, শাকিরের মতো বহু প্রবাসী বাংলাদেশের। যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন তারা, তা আজ দুঃস্বপ্ন। সিন্ডিকেটের মাধ্যমে পাড়ি দিয়ে কয়েক লাখ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন মালয়েশিয়ায়। গ্রেফতার আতঙ্কে না পারছেন দেশে ফিরতে, না পারছেন সেখানে থাকতে। প্রবাসীদের প্রত্যেকের অভিযোগ একটি, সিন্ডিকেটের এজেন্সির কারণেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমরা অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, প্রবাস জীবনে যাব, অনেক ভালোভাবে চলবে, ফ্যামিলিটা ভালোভাবে চলবে, কিন্তু এখানে আসার পরে আমরা অবৈধ হতে হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশের যারা অবৈধ লোক আছে তাদের বৈধ হওয়া, যাতে পারমিটটা চালু হয়। তবে এর মাঝেই আশার সঞ্চার হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে। অবৈধ হয়ে পড়া প্রবাসীদের প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে নির্ধারণ হবে লাখো যুবকের ভাগ্য। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের হাইকমিশনের তৎপরতা অনেক কম। এই বিষয়টা যেন আমাদের সরকার দেখে, আর সিন্ডিকেট মুক্ত যেন কলিং চালু হয়। 2 প্রধানমন্ত্রী বৈঠকে একটা সুস্থ আলোচনা করে সমাধানের ব্যবস্থা উনি নেবেন। বাংলাদেশের কর্মী নিয়োগ প্রতিষ্ঠানগুলো বলছে, সিন্ডিকেট মুক্ত হলে ভিসা প্রক্রিয়া হবে সহজ, আবারও ঘুরে দাঁড়াবে শ্রমবাজার। আমাদের শ্রমবাজারটা ওপেন হোক এবং সিন্ডিকেট মুক্ত হোক, সকল রিক্রুটিং লাইসেন্সের মালিক যেন এই ব্যবসাটা করতে পারে। এদিকে প্রবাসী রাজনীতিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে। অর্থনৈতিকভাবে আমাদের দেশের জন্য সুবিধাজনক অবস্থানে যাবে, সেগুলো নিয়ে উনি আলোচনা করবেন বলে আমরা আশা করি। কিভাবে কম মাইগ্রেশন কস্টের মাধ্যমে এখানে শ্রমিক পাঠানো যায় সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ করবেন। বাংলাদেশের হাই কমিশনার জানান, এই সফরে শ্রমবাজার ও প্রবাসী কল্যাণ সহ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে এবং এই সফরে একটা বিষয় গুরুত্বের সাথে হয়তো আলোচিত হবে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা। বর্তমান সরকারের প্রথম বিদেশ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পেলেও বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধান লক্ষ্য হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, যেখানে বিনিয়োগ সহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব পাবে। একই সঙ্গে যারা এখানে অবৈধভাবে প্রবাসী হিসাবে রয়েছেন, তাদেরও প্রত্যাশা সরকার প্রধানের এই সফরে সেই বিষয়েও জটিলতা কাটবে, এমনকি ঘুরে দাঁড়াবে প্রবাসীদের যে ভাগ্য উন্নয়নের চাকা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। এই সফরে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা তাদের। বিশেষ করে জনশক্তি রপ্তানি, শ্রমবাজার, শিক্ষা, বিনিয়োগ ও বাণিজ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়ার আশায় প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে এবং সফর সফল করার লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মালয়েশিয়াতে আগমন উপলক্ষে আমরা অনেক গর্বিত। সবাই আশা করতেছে এখানে যারা অবৈধ আছে, আশা করি সবাইকে বৈধ করার জন্য অনুরোধ করবে। নেপাল আসতেছে অনেক কম খরচে, ইন্ডিয়া আসতেছে অনেক কম খরচে, শুধু আমাদেরই খরচ বেশি। আমরা চাই সিন্ডিকেট মুক্ত একটা শ্রমবাজার হোক, যেখানে কোনো সিন্ডিকেট নেই। মালয়েশিয়া বৃহত্তর দ্বিতীয় শ্রমবাজার বাংলাদেশের জন্য বিভিন্ন কারণে সেটা এখনো ঝুলে আছে। সেই বিষয়গুলো আলাপ আলোচনা করে মালয়েশিয়াতে আবার কিভাবে সুন্দরভাবে শ্রমিক প্রেরণ করা যায় সেই বিষয়টা তিনি এখানে এসে সমাধান করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে 2 দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। প্রবাসীদের প্রত্যাশা, তারেক রহমানের এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নতুন করে বৈধ উপায়ে দক্ষ জনশক্তি পাঠানোর বাজার তৈরিতে এই সফরটি একটি বড় মাইলফলক হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। হাম সংক্রমণ ও শিশু মৃত্যুতে গাফিলতি ছিল অন্তর্বর্তী সরকারের। এক্ষেত্রে আর তদন্তের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, চলতি মাসেই হামের টিকা পাবে দেশের সব শিশু। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ, হাম দূর করতে মাইক্রো প্ল্যানিং করে নিশ্চিত করতে হবে চিকিৎসা ও টিকাদান। সময় মাত্র 3 মাস। এ সময়ে হাম কেড়ে নিয়েছে 6.5 শতাধিক প্রাণ, সংক্রমিত করেছে লাখের বেশি। এমন ভয়াবহতার শুরু থেকেই চিকিৎসকরা বলছেন অত্যন্ত সংক্রামক রোগ হাম একজন থেকে ছড়াতে পারে 18 জন পর্যন্ত। অথচ কতটুকু সচেতন হয়েছেন অভিভাবকরা? হাসপাতালগুলোতে দেখা যায় এখনও রোগীদের স্বজনদের ভিড়, নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি ও মুখে মাস্ক। অথচ ভর্তি শিশুরাই আক্রান্ত হয়েছে অন্যদের সংস্পর্শে গিয়ে। আমার এই বোনের বাচ্চার হয়েছিল, ততটা আমরা বুঝি নাই। ও আবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে চলে গেছে। তার চলে যাওয়ার পরে যে হঠাৎ করে জ্বর থামে না, মানে অনেকটাই জ্বর। ও হওয়ার পর থেকে ওর ঠান্ডা ভালো করতে পারিনি। এরপর আজকে প্রায় 1 মাসের কাছাকাছি কাজটা কোনোভাবে কমতেছে। আগে ভর্তি ছিল আর কি অন্য একটা সমস্যার কারণে, এখন বৃহস্পতিবার থেকে ওর মানে হঠাৎ করে পুরো শরীরে র্যাশ উঠে গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাম দূর করতে অভিভাবকদের পাশাপাশি আরও জোরালো কাজ করতে হবে সরকারকে। বলেন মাইক্রো প্ল্যানিং করে নিশ্চিত করতে হবে চিকিৎসা ও টিকাদান। হাম যদি দূর করতে হয় মাইক্রো প্ল্যানিং করে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিয়ে এবং বাড়ি বাড়ি থেকে তাদেরকে ডেকে এনে আমাদের হামের টিকাটা শেষ করতে হবে। শুধুমাত্র হাসপাতালের চিকিৎসার দিকে নজর দিয়ে সেখানেও তো আমরা বিকেন্দ্রীকরণ করতে পারছি না। কিছুটা বিকেন্দ্রীকরণ হয়েছে, কিন্তু যেভাবে বিকেন্দ্রীকরণ করলে উপচে পড়া ভিড় থাকবে না আইসিইউর উপরে, সে কাজটি কিন্তু এখনো করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান, সরকারের পরিকল্পনা অনুসারে চলতি মাসের শেষেই হামের টিকা পাবে দেশের প্রতিটি শিশু। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, হাম সংক্রমণে শিশুর মৃত্যুর বিষয়ে তদন্তের প্রয়োজন নেই। এতে গাফিলতি ছিল অন্তর্বর্তী সরকারের। যারা হামে আক্রান্ত হয়েছে যেসব বাচ্চারা, দেখা গেছে এই সব বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছে ওই সময়টায় 2023-24 ওই সময় তাদের জন্ম, যারা কখনোই হামের টিকা পায়। এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা, তখন আপনার অন্য বাচ্চারাও, আমার মনে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। এছাড়া এ সময় স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার। নিয়োগ দেব। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সম্পৃক্ত ছিলেন আরও 30 জনকে হত্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে এই কথা জানিয়েছেন তার বডিগার্ড সেনা সদস্য ইমরুল কায়েস। জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি বলে অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 16 আগস্ট গ্রেফতার হন আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা করা হয়। রোববার ট্রাইব্যুনাল একই জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়ের দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসান জড়িত। বলেন, এ সংক্রান্ত একটি ফোনালাপ শুনে এমন ধারণা তার। তিনি বলেছেন যে একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন, তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলেও আদালতকে জানান সাক্ষী ইমরুল কায়েস। চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন নিষ্ঠুর খুনি। আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো,
সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তবে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক থাকাকালে তাকে নিয়ে বিতর্কের শুরু। সাবিরা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। কর ছাড়ের পরও কমছে না স্মার্টফোনের দাম। চিপসেটের মূল্য বৃদ্ধির অজুহাতে মডেল ভেদে বেড়েছে ৩ থেকে ১৫,০০০ টাকা। সিম কর প্রত্যাহারে ভর্তুকির চাপ কমেছে মোবাইল। অন্য প্রসঙ্গ, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র ও নৌ চলাচল। সুনামগঞ্জেও ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত গতিতেই ছুটছে পানি, তলিয়ে গেছে সড়ক। পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর সড়ক। পানিতে টইটুম্বর ৩০০ মিটার এলাকা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা। তাহিরপুরের কলাগাঁও সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে ভেসে আসে কয়লা। সেই কয়লা সংগ্রহের হিড়িক স্থানীয়দের। এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরে হয় ভারী বৃষ্টিপাত। ধলাই নদীতে নেমে আসে সেই পানি। রোববার সকাল থেকে সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় বাড়তে থাকে পানির প্রবাহ। তলিয়ে যায় পর্যটন কেন্দ্রে থাকা একাধিক ভ্রাম্যমাণ দোকান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। পর্যটকদের সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। আসার পর তো মন খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমাদের এখানে আর কি আটকা পড়া। সাদাপাথর পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রশাসন থেকে মানা করা হয়েছে, আর আমরা এখানে চেকিং এ আছি যাতে কোনো নৌকা কোনোভাবে যাইতে না পারে। পর্যটকরা গেলে এখানে বিপদের সম্মুখীন হতে পারে, সেই জন্য আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। সাদাপাথর এলাকায় অস্থায়ী অন্তত 50টি দোকান ঢলের পানিতে ভেসে গেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৃষ্টি ও উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তার পানি। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতুরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার ১২০০ পরিবার। দুদিন ধরে তিস্তার প্রবল স্রোতে ভাঙনের মুখে রংপুরের গঙ্গাচড়া মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধ। নদী গর্ভে চলে গেছে বাঁধের ৩০ মিটার অংশ। গত বছর ৯০০ মিটার বাঁধের প্রায় ১০০ মিটার অংশ নদীতে গেছে। এরই মধ্যে নতুন করে ভাঙনে বেড়েছে উদ্বেগ। তিস্তা সেতুর বাঁধ এলাকার পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার ১২০০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভারত পানি ছাড়ার কারণে প্রতি বছর নদী ভাঙন সহ বন্যার শিকার হতে হয় তিস্তা পাড়ের মানুষকে। বোল্টার আসতো এই দিক দিয়ে, এটা রাস্তা ওদিক দিয়ে ঘুরছিল, এত দূর ভাঙে গেছে, এখন কোনো খবরই নেই। ২ বছর থেকে এই বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ যথাযথ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি আমাদের পানি ছেড়ে দেয়, তাহলে আমরা আমাদের অনেক সবকিছু ভেসে যায়। এরই মধ্যে অবশ্য নদীর পানি কমলে বাঁধের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে এলজিইডির পক্ষ থেকে। কয়েকদিনের মধ্যে পানি নেমে গেলে আমরা সেখানে বালির বস্তা বা জিও ব্যাগ দিয়ে একটা ব্যবস্থা নিব এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হবে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় বিস্তীর্ণ চরাঞ্চল পানিতে ডুবে যেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এতে স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। আগামী 72 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে কিছু বন্যা সৃষ্টি হতে পারে। এদিকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই 3 নদীতে বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ কেন্দ্র। সেখানকার পরিস্থিতি জানাতে রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত।
এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যে বুড়িরহাট এলাকায়। এখানে তিস্তা নদীর পাড়ে আমি রয়েছি। আসলে যদি দেখাই যে এই তিস্তা নদীর পানি কিন্তু গত 2 দিন থেকে বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি কুড়িগ্রামের আরও 2টি নদী ধরলা এবং দুধকুমারের পানিও বৃদ্ধি পাচ্ছে। যদি আমি বলি যে এই এতদিন কিন্তু বৃষ্টি হলেও কিন্তু এই নদ নদীর পানি এভাবে বৃদ্ধি পায়নি, কিন্তু এই গত 2 দিন ধরে উজানের যে ঢল, অর্থাৎ এই নদ নদীর উজানে ভারতের অংশে ভারী বৃষ্টিপাতের যে পানি, সেই পানি নামার কারণে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আর কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড সহ এবং বাংলাদেশ বন্যা এবং সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছে, সেই পূর্বাভাস অনুযায়ী যেটি জানতে পেরেছি যে আগামী আরও 4 থেকে 5 দিন কিন্তু এই নদ নদীর পানি বৃদ্ধি হবে এবং সতর্কীকরণ পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে এই তিস্তা, দুধকুমার এবং ধরলা নদীর অববাহিকায় সাময়িক বন্যা হওয়ার তারা সতর্ক দিয়েছে এবং এই তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করবে সেটি বলেছে। আমরা যেটি দেখেছি যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তীব্র স্রোতে বইছে, কিন্তু এখন পর্যন্ত এই তিস্তা নদীর যে অববাহিকার যে চরাঞ্চল বা ফসলি জমি যেগুলো আছে, ঘরবাড়ি রয়েছে, সেগুলো তো এখনো পানি ওঠেনি। এই ছিল কুড়িগ্রামের তিস্তাপাড়ের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে। দেখছেন ভোরের সময়। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। প্রশাসনের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ সারোয়ার আলমকে বদলিজনিত কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে 2025 সালের 18 অগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ 6 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিদের বাড়ি সিলেটের কানাইঘাটে। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কাতারে কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 বাংলাদেশি সহ 6 জনের। দেশটির স্থানীয় সময় রোববার সকাল 10:30টার দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মারা যান সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমেদ, জুবাইর আহমদ ও কাদের আহমদ। তাদের মৃত্যুর খবরে শোকাহত পরিবার। লাস্টটা মনে করো যাতে জেলা দেশ আয় ও ব্যবস্থা কাতার যারা আসো নকলে ইন্ডিয়া ব্যবস্থাটা করতা আর দোয়া করতা যে পরিবার তো আর উপার্জনকারী কেউ নাই। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক শিবির নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে নিজেদের পরিচিত জনকে সভাপতি করতে প্রধান শিক্ষককে চাপ দেন স্থানীয় যুবদল নেতা মুকুল ও তার লোকজন। এক পর্যায়ে ওই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদ করতে যায় সাইফুল্লাহ বাড়ি সহ তার সহযোগীরা। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালায় অভিযুক্ত মুকুল ও তার লোকজন। এতে আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে সাইফুল্লাহ নামে ইউনিয়ন শিবির সভাপতি মারা যান। এই ঘটনার প্রতিবাদে রাতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। ঘটনার পর মুকুলকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা যুবদল। মুকুল এসে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার চাচাকে। গালিগালাজ করার কারণ হলো আমার চাচা যেন স্কুল কমিটিটা তাদের নিজেদের লোকদেরকে দেয়। ছুরি, চাকু এই ধরনের অস্ত্র নিয়ে ওরা ওই চার মাথায় প্রবেশ করে এরা তো অপ্রস্তুত ছিল। মুকুল, পলাশ, যুবদল, আশরাফ সহ আরো কয়েকজন। আমরা আশা রাখবো পুলিশ প্রশাসনের প্রতি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং আমরা এই হত্যাকারীর ফাঁসির দাবি
আহ্বান করছি। একটি স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বোনারপাড়া বাজারের পাশে তো এখানে মারামারির ঘটনা ঘটেছে এবং এই মারামারির ফলে ধারালো অস্ত্রের আঘাতে চাকু বা এই জাতীয় অস্ত্র এটার আঘাতে একজন মারা গেছে, একজন মারাত্মকভাবে আহত। ভোরের সময় আরো থাকছে বিদেশি চকলেটের মোড়কে ভুয়া পণ্যে 6 লাখ পর্যটন নগরী কুয়াকাটা। বার্মিজ আচারের নামে অস্বাস্থ্যকর চাটনির রমরমা ব্যবসা, অভিযানের হুঁশিয়ারি। বাজেটে কর ছাড় দিলেও দেশের বাজারে কমছে না স্মার্টফোনের দাম। বিশ্ববাজারে চিপসেটের দাম বৃদ্ধির অজুহাতে উল্টো মডেল ভেদে 3 থেকে 15,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে উৎপাদকরা। সিম কর প্রত্যাহারে ভর্তুকির চাপ কমেছে মোবাইল অপারেটরদের, তবে তা ডাটা প্যাকেজের দাম কমানোর জন্য যথেষ্ট নয় বলে মনে করেন তারা। শুভ খানের রিপোর্ট। যোগাযোগ, কেনাকাটা থেকে তথ্য বিনোদন, মোবাইল ফোন ছাড়া যেন অপূর্ণ যাপিত জীবন। 11.5 কোটির বেশি গ্রাহককে টানতে লোভনীয় ডাটা প্যাকেজ অফার করছে 4 অপারেটর, যদিও দাম নিয়ে আছে নানা অভিযোগ। 30 দিনের ইন্টারনেটটা আমি কিনতাম, তখন কিনতাম 350 টাকা। কিছুদিনের মধ্যে আমি দেখলাম দাম বেড়ে ওটা 399 টাকা হয়ে গেছে। এটার প্রাইস একটু কমানো যায়, আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেকটা সুবিধা হবে। এই অবস্থায় গ্রাহককে স্বস্তি দিতে নতুন বাজেটে টেলিকম খাতে করের চাপ কমিয়েছে সরকার। তুলে নেওয়া হয়েছে 300 টাকা সিম কর। নতুন সিদ্ধান্তে সরকার 1200 কোটি টাকা রাজস্ব হারালেও মোবাইল অপারেটরদের ওপর কমিয়েছে ভর্তুকির চাপ। অনেক দিন হয়তো টেলিকম সেক্টরের জন্য এরকম বাজেট দেখিনি। এখান থেকে যে সুবিধার বাবদ আমরা তো এই মার্কেটে ইনভেস্ট করি। বেসরকারি অপারেটররা বলছে রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স ফি বাবদ বছরে 4100 কোটি টাকা রাজস্ব দিতে হয়। উৎসে কর বাবদ 800 কোটি টাকা এনবিআর, বাকি অর্থ পায় বিটিআরসি। তবে নতুন সিদ্ধান্তে পুরো অর্থ পাবে শুধু বিটিআরসি। এতে অপারেটরদের আর্থিক সুবিধা নেই। 1 টাকারও বেনিফিট আমাদের এখানে নেই। সব জায়গায় ট্যাক্স কমানো হয়েছে বা অ্যাডজাস্ট করা হয়েছে বা ব্যালেন্স করা হয়েছে, সেখানে কিন্তু সরাসরি কোনো প্রোডাক্ট, সেটা ইন্টারনেট হোক, ভয়েস হোক, এটার সাথে কোনো সম্পর্কিত না। আমাদের যে 39% কনজিউমার ট্যাক্স ছিল, সেটা কিন্তু এখনো 39%ই আছে। স্মার্টফোনের দাম কমাতে 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম কর 12 থেকে নেমেছে 10%। এ খাতে ভ্যাট অব্যাহতির মেয়াদ বেড়েছে 2030 সাল পর্যন্ত। তারপরও বাজার হারছে উল্টো পথে। 30,000 টাকা পর্যন্ত প্রতিটি স্মার্টফোনে 3 থেকে 4,000 টাকা, আর লাখ টাকার ফোনে দাম বেড়েছে 15,000 টাকা পর্যন্ত। 55 থেকে 60,000 দিয়ে নিতে হইতেছে, যেটা 40-45 ভিতরে ছিল। 30 বছরের মধ্যে যেগুলো ফোন আছে 2,000-3,000 টাকা করে এরকম করে বেড়েছে আগের চেয়ে। উৎপাদকদের দাবি, বিশ্ববাজারে প্রতিটি চিপসেটের দাম বাড়ায় কর ছাড়েও কমানো যাচ্ছে না হ্যান্ডসেটের দাম। যেখানে একটা মোবাইল ফোনই পাওয়া যেত $35, সেখানে দামই বেড়েছে মিনিমাম $20 থেকে $50। মেমোরির কারণে 100 টাকা বাড়ানো লজিক্যাল, সেখানে হয়তো 100 টাকা না বাড়িয়ে আমরা হয়তো 90 টাকা বাড়ানো যায় কিনা। বর্তমানে দেশে ফিচার ও স্মার্টফোন মিলিয়ে 4 কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। হ্যান্ডসেট উৎপাদন বা সংযোজন করছে 17টি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ। সংকটের তীব্রতা আর আমদানি নির্ভরতায় নাজুক দেশের বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি। এমন অবস্থায় কি হতে পারে এ খাতের বিকল্প ব্যবস্থাপনা? বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ উৎপাদনের ব্যয় আর আর্থিক চাপ কমাতে খুঁজতে হবে ক্যাপাসিটি চার্জ নিয়ন্ত্রণের কৌশল। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জোর দিতে হবে নিজস্ব তেল গ্যাস অনুসন্ধান আর নবায়নযোগ্য উৎসে। প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। বিদ্যুতের লোডশেডিং, গ্যাসের সংকট, জ্বালানি তেলে উচ্চ মূল্য, এমন বাস্তবতার মধ্যেই ঘুরপাক খেতে হচ্ছে গ্রাহকদের। আর এই সংকট তীব্র করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা ভুলনীতি। ধরা যাক ক্যাপাসিটি চার্জের কথাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করায় প্রতি বছরই বাড়ছে আর্থিক চাপ। একদিকে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি, অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র থাকায় বাড়ছে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়, যার বোঝা চাপছে সাধারণ মানুষের কাঁধে। এই অবস্থায় ক্যাপাসিটি চার্জের বোঝা সহ বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে ক্যাপাসিটি চার্জ নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেমন বসতে পারে সরকার, তেমনি বেশি ব্যয়ের তেলভিত্তিক কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে আসার পথ খুঁজতে হবে। প্রথমে হচ্ছে ক্যাপাসিটি চার্জ কমানো যায় কি যায় না। যেখানে আমাদেরকে এই বসিয়ে বসে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেখানে যদি কোনো রকমের তাদের সাথে নেগোসিয়েশন করে
আমরা যদি কিছুটা কমাতে পারি, এটা হবে আমার প্রথম। তেল থেকে বিদ্যুৎ উৎপাদন করার দরকার নেই, ফেজ আউট হয়ে যেতে হবে। লুণ্ঠনমূলক ব্যয়মুক্ত করে জ্বালানি খাতকে রোগমুক্ত করতে হবে। এই খাতকে বাণিজ্যিক খাত থেকে সেবা খাতে নিয়ে আসতে হবে এবং সরকারের সেবা মুনাফা মুক্ত হতে হবে। অন্যদিকে আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট নানা অনিশ্চয়তা বিদ্যুৎ জ্বালানি খাতের আরেক মাথা ব্যথা। সে কারণে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে নিতে হবে জোরালো কার্যক্রম, পাশাপাশি নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা ভালো স্টাডি করে, ম্যানেজমেন্ট স্টাডি করে তারপরে কোথায় কোথায় কূপ খনন করে উৎপাদন বৃদ্ধি করা যায় সেই কাজটা করা দরকার। তারপরে যতখানি সম্ভব রিনিউয়েবলকে আনা, হ্যাঁ, সেটা গ্রিডের মাধ্যমেই হোক বা অফ গ্রিডে হোক। বেসরকারি খাত, ব্যাংকিং খাত, ইপিসি পার্টনার্স এবং যারা কিনা বড় ফাইন্যান্স করেন তারা যদি যৌথভাবে এগিয়ে যান তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশে নীরবে রিনিউয়েবল এনার্জি এগিয়ে যাবে। এই জায়গাগুলো করলে সরকার এই মুহূর্তে জ্বালানির ক্ষেত্রে যে বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন সেটি খুব ভালোভাবেই সরকার হ্যান্ডেল করতে পারতেন। সুশাসনের অভাবও বিদ্যুৎ জ্বালানি খাতের গ্রাহক স্বার্থ রক্ষায় বড় অন্তরায়। তাই দাবি উঠছে দুর্নীতি অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার। এই সেক্টরে যে দুর্নীতি হয়েছে, যে অপরাধ হয়েছে তা বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে যদি এ খাতে সুশাসন এবং জ্বালানির সুবিচার নিশ্চিত করতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ জ্বালানি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত, অপচয়, দুর্নীতি রোধ করতে পারলে দাম ও সরবরাহ দুই ক্ষেত্রেই স্বস্তিতে থাকবেন গ্রাহকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ভাঙা কুয়াকাটা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প। জমির অর্ধেক বুঝে না পাওয়ায় শুরু হচ্ছে না মূল নির্মাণ কাজ। ফলে দক্ষিণাঞ্চলের 2 লেনের সরু সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন। যদিও দ্রুত ভূমি অধিগ্রহণ শেষ করে 4 লেন প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ে ধরে ভাঙা পর্যন্ত সড়কে চোখ পড়ে স্বাচ্ছন্দ্য আর আধুনিকতার ছোঁয়া। কিন্তু এরপর শুরু হয়ে আসে মহাসড়ক। 2 লেন মহাসড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলে হাজার হাজার যানবাহন। দুর্ঘটনা আর যানবাহনের চাপ কমাতে 2018 সালে ভাঙা কুয়াকাটা মহাসড়ক 4 লেন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। তবে জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় প্রকল্পের মূল নকশা, ব্যয় নির্ধারণ এবং অর্থায়নের চূড়ান্ত প্রক্রিয়া নিয়ে তৈরি হয় জটিলতা। এতে থমকে যায় দৃশ্যমান কাজ। 26 একরের মতো জমি ইতিমধ্যে আমরা বুঝে পেয়েছি, আর আমাদের হাতে আরও যে 2টা এলিগেস আছে সেই 2টা এলিগেসের মাধ্যমে আমরা হয়তো আরও 21 একরের মতো জমি আমরা বুঝে দিতে পারবো। সড়ক ও জনপথ বিভাগ জানায় বরিশাল অংশে 47 একর জমির চাহিদা থাকলেও অধিগ্রহণ করা সম্ভব হয়েছে মাত্র 26 একর। অন্যান্য অংশেরও একই দশা। সড়কটি সরু হওয়ায় পরিবহন খরচ যেমন বাড়ছে তেমনি দীর্ঘ হচ্ছে পণ্য পরিবহনের সময়। দক্ষিণাঞ্চলের অর্থনীতি চাঙা করতে মহাসড়কটি 4 লেনে উন্নীত করাকে লাইফলাইন হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। জয়শ্রীর পর থেকে ওইদিকে যেমন ভাঙা তামাই চিপা, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত যে গাড়ি চালাই আমাকে খুব রিস্ক। এই চিপা রাস্তার জন্য গাড়ি ভালোভাবে চালানো যায় না। আমাদের দাবি যে 4 লেন যদি হয় তাহলে আমাকে সবচেয়ে ভালো হয়, নয়তো প্রতিদিন দুর্ঘটনার শিকার করা হয়। আমাদের যে সময়টা ব্যয় হয় এতে আমাদের কোনো বেনিফিট আসতেছে না। আমি একজন নাগরিক হিসেবে আমার সরকারের প্রতি দাবি হচ্ছে এটা দ্রুত বাস্তবায়ন করার ব্যবস্থা করা দরকার। ব্যবসা বাণিজ্যের যে অগ্রগতি এবং দক্ষিণাঞ্চলের যে প্রকৃত সুফল, সেই সুফলটা আমরা আসলে পাচ্ছি না। অবশ্য জটিলতা কাটিয়ে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়কের কাজ বাস্তবায়নে আশার বাণী শোনাচ্ছে বিভাগীয় প্রশাসন। রাস্তাটি 4 লেন মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি সরকার 4 লেনে সেটি উন্নীত করবে। এখানে যে জমি অধিগ্রহণ প্রায় 47 একর যে জমি অধিগ্রহণ সেটি হয়ে গেছে। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 205 কিলোমিটার 2 লেন সড়কে প্রতিদিন 30 থেকে 32 হাজার যানবাহন চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাইরে বিদেশি চকলেটের আকর্ষণীয় প্যাকেট, ভেতরে মুড়ির খাজা আর সন্দেশ। বিদেশি চকলেটের নামে নকল পণ্যের রমরমা ব্যবসা চলছে পর্যটন নগরী কুয়াকাটায়। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে নকল চকলেট উৎপাদন ও সরবরাহের অবৈধ চক্রের তথ্য
মিলেছে লাইসেন্সবিহীন আচার কারখানার সন্ধান। অবৈধ কারখানা সিলগালা ও নকল পণ্য সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি জেলা প্রশাসনের। শিকদার জাবের হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। নিজেও তো অবাক হয়ে গেলাম যে এটার ভিতরে সন্দেশ আসলো কোথা থেকে। কুয়াকাটায় প্রতিটা সেক্টরেই মানুষ প্রতারিত হয়। পর্যটন নগরী কুয়াকাটায় ঘুরতে এসে 3 বন্ধু সৈকতের একটি দোকান থেকে কিনেন বিদেশি মিক্স ওটস চকলেট। প্যাকেট খুলতেই হতবাক তারা। স্ট্রবেরি ফ্লেভারের চকলেটের বদলে ভেতরে পাওয়া যায় মুড়ি আর চিনি মিশ্রিত অজ্ঞাত খাদ্য। এরপর শুরু হয় ক্রেতা ও দোকানদারের মধ্যে তর্ক। যদিও দোকানির দাবি ভেতরে কি আছে তা তিনিও জানতেন না। যে কটা আইটেম দেওয়া আছে এই কটা আইটেমের চকলেট পাবা, কিন্তু বাই করার পর সব পাই মুড়ির চকলেট। আমরা এটা খোলার পরে শুধু এই একটা মুড়ির চকলেটই পাইছি, আর কোনো ধরনের চকলেট নাই। এরা বলে এটার ভিতরে মিক্স আছে, এটার ভিতরে বাদাম আছে, এটার ভিতরে ওটস আছে। যেভাবে আনা আমরা ওইভাবে বিক্রি করি, আমরা তো সব চকলেট খাইও না আর দেখিও না। এরপর অনুসন্ধানে নেমে পাশের অন্য একটি দোকানে গেলে সময়ের ক্যামেরায় ধরা পড়ে একই চিত্র। চীনের জনপ্রিয় স্ট্রবেরি নুগাট ক্রিস্পের আদলে তৈরি হয়েছে হুবহু একই ধরনের প্যাকেট। বাইরে থেকে আসল মনে হলেও খুলতেই বেরিয়ে আসে ভিন্ন দৃশ্য। যেখানে থাকার কথা স্ট্রবেরি নুগাট ও বিস্কুটের সংমিশ্রণ, সেখানে মিলছে কাগজে মোড়ানো সন্দেশ ও চিনি মেশানো মুড়ি। শুকনা মুড়ি দেওয়া আর চিনি দেওয়া। স্ট্রবেরি আছে? স্ট্রবেরি পাই না। পর্যটন নগরীটিকে ঘিরে গড়ে উঠেছে শত শত চকলেট ও আচারের দোকান। বার্মিজ, চীনা, মালয়েশিয়ান সহ বিভিন্ন দেশের জনপ্রিয় চকলেট ও খাদ্যপণ্যের বাহারি প্রদর্শনী। তবে চকচকে এসব মোড়কের আড়ালে লুকিয়ে আছে প্রতারণার ফাঁদ। দেখতে বিদেশি মনে হলেও এর বেশিরভাগই নকল পণ্য। যদিও বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল। রাখাইন মার্কেট, 0 পয়েন্ট, মিস্ত্রিপাড়া সহ কুয়াকাটার মার্কেটগুলো ঘুরে দেখা যায় নকল পণ্যের রাজত্ব। বিদেশি ব্র্যান্ডের আদলে প্যাকেটজাত এসব খাদ্যপণ্য বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আমদানিকৃত আসল পণ্য ভেবে কিনে প্রতারিত হচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা। সুন্দর একটা প্যাকেট, এটা দেখে যে কোনো লোকের মন আকৃষ্ট হবে যে আমার বাচ্চার জন্য এটা কিনে নি। কিন্তু এটার ভিতরে যে কি আছে এটা তো আমরা না হয় খুললাম, কিন্তু অন্যান্য কেউ তো আর খুলবে না। এটা তো কোনো কোম্পানি না, এটা হলো আটবাজারে ক্যানভাস করে বেচবে এই জিনিস। তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলছে এই ব্যবসা। আর মার্কেট অসাধু সিন্ডিকেটের দখলে থাকায় বিষয়টি জেনেও অনেক দোকানিকে এসব পণ্য রাখতে বাধ্য হতে হচ্ছে। আমাকে বলা হয়েছে যে এটার ভিতরে ফুডের চকলেট আছে, যে কোনো ফলের, তার জন্য আমরা কিনে এনে বিক্রি করি। আমাদের যে ডিলার, ওনাদেরকে আমরা সবসময় নিষেধ করতেছি, ওনারা শুনতেছেন, এখন কি করবো বলেন। এইটা শিপন কাকায় দেয়, এইটা আপনার দেয় যে মহিবুল, তারপর এটা দেয় সুমন কাকা, এইভাবে তারা 3-4 জন পাইকারি আছে। নকল এসব পণ্য ডিলার পরিচয়ে বাজারে সরবরাহের অভিযোগ স্বীকার করলেও উৎপাদনের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। বিক্রি সবাই করে, এখানে যারা আছে সব মহাজনের কাছেই আছে, কিন্তু আমার কাস্টমার বেশি, যে কারণে আমার নামটা বেশি। মানুষ অনেক সময় হয়তো অনেক খারাপ কাজ করে, যখন বোঝে তখন ওইটা ছাইড়ে দেয়। ঠিক আমিও ছাইড়ে দিছি। শুধু নকল চকলেটই নয়, কুয়াকাটার বাজার দখল করে রেখেছে বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আচার, চাটনিও। বার্মিজ আচার মনে করে অনেকেই কিনছেন এগুলো। পটুয়াখালী শহরের উকিলবাড়ি রোডে গিয়ে দেখা যায় সাইনবোর্ডহীন একটি টিন শেড ঘরের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকার চাটনি, আচার ও চকলেট। কিন্তু বিএসটিআই অনুমোদন, ল্যাব টেস্ট, পরিবেশ সনদ কিংবা স্যানিটারি ছাড়পত্রের সনদ না থাকার কথা স্বীকার করেন SMS ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক নিজেই। মানুষ যদি কোনো কমপ্লেন করে থাকে আমার আচারের ভিতরে, ওটাও আর কি মনে করেন আমি এটাও কি করবো, শুধরাবো। বিএসটিআই কর্তৃপক্ষ বলছেন লাইসেন্সবিহীন কোনো কারখানায় উৎপাদন ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ। আর অবৈধ কারখানা ও নকল পণ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। এই সব পণ্য বাজারজাত করতে হলে অবশ্যই বিএসটিআই থেকে অনুমোদনপূর্বক বাজারজাত করতে হবে। আর যদি তা না করা হয় তাহলে এটা প্রশাসনের সহায়তায় বিএসটিআই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমাদের আইনের যে সংশ্লিষ্ট ধারাগুলোতে তাদের আওতায় এনে আমরা জরিমানা এবং প্রয়োজনে আপনার কারাদণ্ডের বিষয়গুলো থাকবে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এভাবে প্রকাশ্যে নকল চকলেট বিক্রি ও জেলা শহরের মধ্যে অবৈধ কারখানা চললেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সামান্য জরিমানা করেই ছেড়ে দেওয়া হয় অপরাধীদের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।
ভার্চুয়াল দুনিয়া যেন দিন দিন নারীর জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ফেক আইডি, বিকৃত ছবি আর ইনবক্সের নোংরা প্রস্তাবের মতো সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তারা। এর মধ্যে 2/3 তরুণী। গত 3 বছরে বরিশালে আত্মহননের পথ বেছে নিয়েছেন অন্তত 4 নারী। বিভাগের সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন 536টি মামলা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলাভিত্তিক বিশেষ সেলের মাধ্যমে আইনি ও মানসিক সহায়তা দেওয়ার কথা বলছে বিভাগীয় প্রশাসন। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত মেহেদি হাসান বাপ্পির রিপোর্টে। বাস্তব দুনিয়ার চেয়ে বর্তমান সময়ে নারীদের জন্য বেশি অনিরাপদ হয়ে উঠেছে ভার্চুয়াল জগৎ। তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিদিনই নারীদের শিকার হতে হচ্ছে সাইবার বুলিংয়ের। ফেক আইডি খুলে ছবি বিকৃত করা, ইনবক্সে আপত্তিকর প্রস্তাব পাঠানো কিংবা মন্তব্যের ঘরে চরিত্র হননের মতো নোংরা খেলায় মেতে উঠেছে এক শ্রেণীর বিকৃত মানসিকতার মানুষ। আমি ফেসবুকে একটা ছবি দিলাম, সেই ছবিটা কেউ নিয়ে গিয়ে অন্য একটা ফেক প্রোফাইল খুললো বা সেখান থেকে অন্য কাউকে মেসেজ দেওয়া হলো। আমাদের বাধ্য হয়ে আমাদের প্রোফাইল লক করে রাখতে হয় বা প্রাইভেসিটা অনলি ফ্রেন্ডসে দিয়ে রাখতে হয়। মেনশন করে বিভিন্ন নেম দিয়ে বাজে কথা মন্তব্য করে আমাকে হ্যারাস করা হতো। অনলাইনে আমরা যখন অ্যাক্টিভ থাকি বিভিন্নভাবে আমাদের প্রতিনিয়তই হ্যারাস করা হয়। বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে সাইবার বুলিংয়ের শিকার হওয়া নারীদের 2/3 16 থেকে 25 বছর বয়সী। তবে এই ভার্চুয়াল অপরাধ ঠেকাতে বরিশালে নারীদের সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে জাতীয় মহিলা সংস্থা। গ্লোবালাইজেশন বলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, এই প্রত্যেকটা যে নেগেটিভ বা অল্টারনেটিভ কিছু থেকে থাকে সেখান থেকে যেন আমি হার্মের শিকার না হই। নারীদের সাইবার সুরক্ষায় আইনি ও মানসিক সহায়তা দিতে জেলা ভিত্তিক বিশেষ সেল গঠনের কথা জানান বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। কেউ যদি এরকম হয় সে যাতে খারাপ দিকে না যায়, সে তার যে মানসিক ট্রমা থাকে সেই ট্রমা থেকে মুক্ত হতে পারে, সেজন্য স্কুল কলেজে যে সকল একজন করে শিক্ষককে আমরা প্রয়োজন আমরা ট্রেনিং করাবো। আদালত ও বেসরকারি সংস্থা আচল ফাউন্ডেশনের তথ্য বলছে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন 536টি মামলা। আর গত 3 বছরে আত্মহত্যা করেছেন 4 নারী। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সাবরিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। পায়রা নদীর অব্যাহত ভাঙনে বিলীন পটুয়াখালীর দুমকি উপজেলার সহস্রাধিক বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। ঘরবাড়ি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন যুগ যুগ ধরে বসবাস করার নদীপাড়ের বাসিন্দারা। বেড়িবাঁধ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে কয়েকশো পরিবার। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ভাঙতে ভাঙতে বাড়ির কিনারায় চলে এসেছে নদী, গিলে খেয়েছে ফসলি জমি, কারো কারো বাড়িঘর গাছপালাও নদীর পেটে। পায়রার ভাঙনে তিলে তিলে গড়ে ওঠা নদী পাড়ের মানুষের সাজানো স্বপ্নগুলো কেড়ে নিয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নদীটির আগ্রাসনে নিঃস্ব কয়েকশো পরিবার। ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে দিশেহারা তারা। অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। ত্রাণ নয়, স্থায়ী বেড়িবাঁধ চান ভুক্তভোগীরা। 2টা বাড়ি চলে গেছে, এখন একটা বাড়ি এই জায়গায় করছি, তাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি আমরা। ভিটা মাটি, তারপর ফসলি জমি, বাড়ি সব কিছু বিলীন হয়ে গেছে। যদি ভেরিবাদ এখনো একালে ফুলভাবে কইরা দেয় তাহলে এখনো কিছু লোক বসবাস করতে পারবে। ভাঙন রোধে আপৎকালীন অস্থায়ী কাজের কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে শিগগিরই স্থায়ীভাবে সমাধানের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে একটা স্টাডি চলমান রয়েছে, পায়রা নদী অববাহিকা সমীক্ষা প্রকল্প। এই প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার পরে তারা যে প্রতিবেদন দেবে, সেই প্রতিবেদনের সুপারিশের আলোকে আমরা একটি প্রকল্প প্রণয়ন করে দাখিল করব এবং প্রকল্প অনুমোদন সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। জেলায় 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 20 কিলোমিটার আর 6 কিলোমিটার বেড়িবাঁধ পুরো ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, পটুয়াখালী। শত বছরের উন্নয়ন বঞ্চনা, নদী ভাঙ্গন, বন্যা আর খরার অভিশাপে
পিছিয়ে পড়েছে রংপুর অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন শুধু একটি প্রকল্পই বদলে দিতে পারে পুরো অঞ্চলের আর্থসামাজিক চিত্র। বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর সুরক্ষা থেকে শুরু করে কৃষি, শিল্প, যোগাযোগ, কর্মসংস্থান ও পরিবেশ সব ক্ষেত্রে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। বর্ষায় ভয়াল রূপ উত্তরের প্রাণরেখা তিস্তার। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে জেগে ওঠে বিস্তীর্ণ চর, যার খেসারত দিতে হচ্ছে অববাহিকার কোটি মানুষকে। এভাবেই বছরের পর বছর বহুমাত্রিক সংকট বয়ে বেড়াচ্ছে তিস্তা, যার সরাসরি প্রভাব পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবনে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে উত্তরের মানুষের দীর্ঘ সময়ের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও চীন সফরের মধ্য দিয়ে এই প্রকল্প নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছে অববাহিকার মানুষ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না, আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা ফলন চাই। চায়না মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে চীন সরকার যে চাচ্ছে, যেটা আমাদের তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন, অবশ্যই এটার বাস্তবায়ন করতে হবে। ত্রাণ সামগ্রী কিংবা সামান্য পরিমাণ অর্থ সামগ্রীর সহায়তায় যা দিয়ে আসলে তাদের এই ক্ষতির পরিমাণ কখনোই পূরণ করা সম্ভব না। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণ সহ ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ কমিয়ে আনা, ড্রেজিং এর মাধ্যমে নদী প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রায় 170 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়াও প্রকল্প এলাকায় জীববৈচিত্র্য সহ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে ভাঙন থেকে রোধ। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে গভীরতা ঠিক করে এতে পানি রেখে আগের মতো জীববৈচিত্র্যটাকে রক্ষা করা। আমাদের এখানকার জীববৈচিত্র্য, এখানকার কৃষি, এখানকার অর্থনীতি, এখানকার জলবায়ুর অভিঘাত সব কিছুই যদি আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশে সবার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজটাই শুরু করা উচিত। অধিকার কর্মীরা বলছেন এটি শুধু নদী ব্যবস্থাপনার প্রকল্প নয়, বরং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের একটি মহাপরিকল্পনা। যে পরিকল্পনা রূপকল্প দেওয়া আছে এই অনুযায়ী সুনির্দিষ্ট করে বিনিয়োগের শিল্পায়নে বিনিয়োগ, বিদ্যুতে বিনিয়োগ, আধুনিক কৃষি এবং সমবায়ে বিনিয়োগ, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়া যেতে পারে, তাহলে এই অঞ্চলটা সব দিক থেকে উন্নয়নের জায়গায় তৈরি হবে। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে উদ্ধারকৃত জমিতে আধুনিক নগরায়ন, শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, আধুনিক কৃষি উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পিরোজপুরে জাপানের সহযোগিতায় 2.5 কোটি টাকা ব্যয়ে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দীর্ঘ 6 বছর ধরে তালাবদ্ধ। চুরি হয়েছে বেশ কিছু মালামাল। হস্তান্তরের পরও এটি চালু না হয় মিলছে না বিশুদ্ধ পানি, চরম ভোগান্তিতে পৌরবাসী। জলবায়ু সংকটের দোহাই পৌর কর্তৃপক্ষের। জিয়াউল হকের তথ্য, তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। পিরোজপুরে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে জাপানের সহযোগিতায় পৌর এলাকার নামাজপুরে নির্মাণ করা হয় একটি আধুনিক পানি শোধনাগার প্লান্ট। 2020 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এরপর এটি হস্তান্তর করা হয় পিরোজপুর পৌরসভার কাছে। কথা ছিল পৌর কর্তৃপক্ষ প্লান্টটির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে স্থানীয় জনগণের মাঝে নিরাপদ পানি সরবরাহ করবে। তবে নির্মাণের 6 বছর পেরিয়ে গেলেও প্লান্টটি বন্ধই আছে। এতে বৈদ্যুতিক মালামাল সহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়েছে। এরপর প্লান্টটিকে ঝালাই করে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এ কারণে বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন না পৌরবাসী। এটা যাতে অতি শীঘ্রই চালু হয়, এটা আমাদের এলাকাবাসীর দাবি, এবং আমরা যাতে সাধারণ মানুষ একটু সুপেয় পানি খাইতে পারি। আমাদের এখানে কোনো ভালো পানির কোনো ব্যবস্থা নাই। আমরা পানির সমস্যা আছে, বহু পানি পৌরসভা দিয়েও আমাদের কোনো সাপ্লাই ম্যাপ্লাই কিছু দিয়ে নাই। এখন বেকায়দা মানে পুষ্কুনির পানি গরম করে তারপর খাইতে হয়। জাপান বাংলাদেশ সরকার মাধ্যমে পানি ট্যাঙ্কিটা হয়েছে 2020 সালে শেষ হয়েছে। আজকে প্রায় 6 বছর হয়ে গেল, কিন্তু আমরা এটা কোনো সবক মানে পানি ব্যবহার করতে পারতেছি না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে কোনো ইজারাদার না পাওয়ায় ও জনবল সংকটের কারণে প্ল্যান্টটি চালু করা সম্ভব হয়নি। কিন্তু আমাদের সমস্যা কি, আমাদের ওখানে যেহেতু ইজারা দিচ্ছে কয়েকবারই, ইজারা আমরা কেউ নিচ্ছে না, কারণ ওই পানির শুনে তিক্ততা নিচ্ছে না। প্রক্রিয়া আছে, আমরা ইজারাটা যদি কনফার্ম করতে পারি সাথে সাথে আমরা এটা ফুল মাত্রা চালু করতে। প্ল্যান্টটি নির্মাণে ব্যয় হয়েছে 2.5 কোটি টাকা, যা চালু না হওয়ায় 30 বর্গ কিলোমিটারের পৌরসভাটিতে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, পিরোজপুর।
বরগুনায় গবাদি পশুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে গরু, এরই মধ্যে মারা গেছে শতাধিক। তবে আক্রান্ত মৃত্যুর কোনো তথ্য নেই প্রাণী সম্পদ অধিদপ্তরে। ওষুধ সরবরাহ সংকটের কারণে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন খামারিরা, পড়ছেন আর্থিক ক্ষতির মুখে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনা সদরের মনসাতলী গ্রামের মিলনচন্দ্রের ৬০টি গরুর সবগুলোই খুরা রোগে আক্রান্ত। স্থানীয় পদ্ধতি ও চিকিৎসকের পরামর্শে চলছে চিকিৎসা। ঝামেলাপূর্ণ এই রোগের চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এই ৬টা গরু লিগে আমি এত লালন পালন করি, এত কষ্টের ভিতরে আছি, ডাক্তারি ঔষধ পাই না, ডাক্তারি চিকিৎসা পাই না। ১ মাস ধরে গরু অসুস্থ, কোনো ঔষধ বাড়ি পাইতেছি না, কোনো সরকারি বিভাগও পাইতেছি না। বাজারে যাই, বাজারে ঔষধ নাই। গবাদি পশুর মালিকরা জানান, জেলা জুড়ে খুরা রোগ মহামারী আকার ধারণ করেছে। আক্রান্ত পশুর মুখে ও পায়ে ঘা দেখা দেয়ায় ঠিকমতো খাবার খেতে পারছে না। ইতোমধ্যেই জেলায় শতাধিক গরু মারা গেছে। খুরা রোগের পাশাপাশি দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজও। সরকারি কোনো ওষুধ না পাওয়ার পাশাপাশি সরবরাহে ঘাটতি থাকায় অতিরিক্ত দামে কিনতে হচ্ছে তাদের। ওষুধের ঘাটতি আছে ম্যাক্সিমাম, যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন এই জাতীয় ওষুধের খুবই ঘাটতি। চিকিৎসা করার জন্য খুবই ব্যয়বহুল, কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। এবং রেনামাইসিনের কথা যদি তারা বলে সাপ্লাই নাই। আমার 2 ছেলে, তার 10-12টা গরু, বুঝলেন, খুরা চালে পড়ছে। 10-12 হাজার টাকার ওষুধ করাইছি, এখন পর্যন্ত কিছু বুঝতে পারি না, ঘাসও খাইতে পারি না, কোলায় নামাইতে পারি না। জেলায় কতগুলো গবাদি পশু খুরা রোগে আক্রান্ত ও মৃত্যু হয়েছে এর সঠিক পরিসংখ্যান নেই প্রাণী সম্পদ অধিদপ্তরে। একটা খামারে যদি 10টা বা 5টা অ্যানিমেল থাকে, 1টা বা 2টা যদি ইনফেক্টেড হয়, তাহলে আমরা ইমিডিয়েট ওইটাকে আইসোলেশনে নিয়ে যাই, সরাইতে বলি। এবং এটার মেন চিকিৎসাটাই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অ্যানালজেসিক প্রিপারেশন, কিছু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মুখে ওরালি খাওয়ানো। আমরা সেই ক্ষেত্রে বলি যে নিমের পাতা এবং সোডিবাইকার্ব, নিমের পাতার রস, সোডিবাইকার্ব একসাথে ডাইলুশন করে যদি সিরিঞ্জ দিয়ে খাওয়াই দেওয়া যায়, তাহলে উপকার পাওয়া যায়। গত 24 মে খুরা রোগের ভ্যাকসিনের চাহিদা দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আগামী 1 জুলাই এ ভ্যাকসিন সরবরাহের সম্ভাবনা রয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ঝালকাঠিতে কখনো তীব্র খরা, আবার কখনো বিরামহীন বৃষ্টি। প্রকৃতির এমন বিরূপ আচরণে নষ্ট হচ্ছে পান। ফলন নষ্ট হয় লোকসানের মুখে চাষিরা, তাদের পরামর্শ দেয়া হচ্ছে বলে কথা জানিয়েছে কৃষি বিভাগ। পলাশবাড়ের তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। তীব্র রোদে হলুদ হয়ে ঝরে পড়ছে পান পাতা, অন্যদিকে অতিবৃষ্টিতে পচে যাচ্ছে লতা। এরই মধ্যে বড় যে পোকামাকড়ে আক্রমণ। কয়েক বছর ধরে ঝালকাঠিতে কখনো তীব্র খরা, আবার কখনো বিরামহীন বৃষ্টি। প্রকৃতির বিরূপ আচরণের প্রভাব পড়েছে পানের বরজে। ফলন নষ্ট হওয়ায় লোকসানের মুখে চাষিরা। এর যে প্রতিকার আমরা তো পাইতেছি না, সুনির্দিষ্ট কোন ওষুধও ব্যবহার করতে পারতেছি। এনজিওর মাধ্যম থেকে টাকা লোন করে এনে তারপরে জমি খনন করা লাগে, ভরট দেওয়া লাগে, 5 লাখ 7 লাখ টাকা ঋণী হয়ে তারপর। বর্তমানে যে আবহাওয়াটা, এই জন্য বর্তমানে পানের বরের ঠিক মতন আমরা কাজ করি, কিন্তু ফসলের সেটি হয় না, নষ্ট হয়ে যায়। হলুদ হয়ে যাইতে আছে, এত আগে কোনো সময় দেখি নাই, এখনই বছর দাঁড়িয়ে যাইতে আছে, আগে তো এরকমের কোনো সময় হয় না। এ পরিস্থিতিতে চাষিদের পাশে থেকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই জন্য অনেক কৃষকই দেখা যায় ক্ষতির মুখে পড়ে যাচ্ছেন এবং তারা পান চাষ থেকে অন্যদিকে দাবিত হচ্ছেন। আর এক্ষেত্রে আমরা যারা জিইতে রয়েছে, আমাদের যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছেন, তারা প্রত্যেকে আমরা পান চাষের জন্য কৃষকদেরকে যে কিভাবে এই বিরূপ আবহাওয়ায় কিভাবে তারা পান চাষে আরো উপকৃত হবেন বা লাভবান হবেন সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। জেলায় প্রায় 500 হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এর সঙ্গে সরাসরি জড়িত প্রায় 5000 কৃষক। সময় সংবাদ, ঝালকাঠি। নানা সংকটে দ্বীপ জেলা ভোলার চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা কার্যক্রম। অভিযোগ রয়েছে বিদ্যালয়ের কক্ষ দখল করে ব্যবহার করছেন প্রভাবশালীরা। রয়েছে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগও। অন্যদিকে ভাঙনে বিলীন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের পাঠদান চলছে অস্থায়ী ঘরে। চরম অনিশ্চয়তায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। শ্রেণীকক্ষে পাঠদানের সরঞ্জামের পরিবর্তে রাখা বিছানা, দিনরাত চলে আড্ডা। নিচতলার কক্ষগুলো ব্যবহার হচ্ছে মাছ ধরার জাল রাখার গোডাউন হিসাবে।
দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার তজুমউদ্দিনের পশ্চিম রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দখল করে এমন কাজ করার অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। নৌকার সামগ্রী রাখা হয়, তার উপর কিছু মানুষ কর্তৃপক্ষকে আমি জানাইছি, চিঠির মাধ্যমে জানাইছি প্রক্রিয়ায়। উপজেলার চর মোজাম্মেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে রাখা টিভি ফ্রিজ বসবাস করছেন কয়েকজন। আমাদের থাকার ব্যবস্থা নাই, তারপর আমরা এর আগে আমাদের চেয়ারম্যানকে বলছে যে এটা তো খালি করে রয়েছে, তাহলে আপনারা এখানে থাকেন। কয়েক মাস যাবত আমরা এখানে থাকতেছি। আমরা ওই বাজারে থাকতাম, ওই এখানে তো ঘর ভাড়াও পাওয়া যায় না, যার কারণে বাধ্য হয়ে আমরা ম্যানেজ করে মনে করেন যে উপরে আমাদের সভাপতির মাধ্যমে বিভিন্নভাবে আমরা একটা রুম নিয়ে মোটামুটি এখানে বসবাস করতেছি। শহরে যেহেতু অ্যাকোমোডেশনের অভাবে কোনো নাই, কয়দিন আগে আমাদের ডিসি স্যারের সাথেও এটা মিটিং হয়েছে। আমাদের সমস্ত শিক্ষকদেরকে নিয়ে ডিসি মহোদয় আমাদেরকে বসছিল ওই উপজেলা অডিটোরিয়ামে। তো বসার পরে আমরা আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা ওনাদেরকে জানাইছি। মেঘনার মধ্যবর্তী নাগরপাটোয়ারির চরের পূর্ব বিশারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, একজন শিক্ষক থাকলেও নিয়মিত হয় না পাঠদান। দত্তরিয়া আর আপনার ওই যে শিক্ষক একজন আমরা দেখি, এরপর আর আমরা কেউ দেখি না। এই স্কুল যদি শিক্ষক থাকতো, রীতিমতন ক্লাস হইতো, পড়ার মান ভালো হইতো, এলাকার মানুষও উপকৃত হইতো, শিক্ষার হারও বাড়তো। শিক্ষক না থাকলে তো এখানে আর ছাত্রছাত্রী আসার কোনো দরকারে নাই। এদিকে নদী ভাঙনে বিলীন মোহাম্মদ ভেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৯ নম্বর চর জহিরুদ্দিন রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে খুপরির মতো দুটি টিনের ঘরে। অন্যদিকে ঝড়ে বিধ্বস্ত চর জহিরুদ্দিন মরিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামমাত্র কার্যক্রম চলছে পাশের একটি মক্তবের ঘরে। প্রায় ৭০-৭৫ জনের মতো পোলাপান আছে, একজন শিক্ষকের তো সম্ভব না, তাই উনি স্যালারি থেকে আমারও কিছু দেন, সহযোগিতা করিয়ে দেন। আপনার সম্মানিটা কে দেয়? চর মোজাম্মেল ও চর জহিরুদ্দিনে মোট 10টি প্রাথমিক বিদ্যালয়ের 59টি পদের বিপরীতে আছেন 29 জন শিক্ষক, শূন্য পদ 30টি। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত উপস্থিত থাকেন না শিক্ষকরা। কিছু স্কুলে চলে প্রক্সি শিক্ষক দিয়ে। এলাকা এলাকা আড্ডা পোলাবানগুলো ভর্তি করেন, কোনো গুরুত্ব নাই এদের কাছে। বিদ্যালয়ে শিক্ষক সংকট সবচেয়ে তীব্র ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে বিদ্যালয়ের অবকাঠামো। ছোট্ট একটা টিনের ঘরে এই শিক্ষার্থীদের এই তীব্র গরমে কোনো বিদ্যুৎ বা সোলার সিস্টেম না থাকার কারণে তীব্র গরমে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে শ্রেণীকক্ষ দখলের বিষয়টি লিখিতভাবে জানানো হলেও 2 মাসও নেওয়া হয়নি ব্যবস্থা। সংকট দূর করার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এটার ব্যাপারে আসলে আপনার কাছেই শুনলাম যে যেহেতু এটা দুর্গম এলাকা এবং 2টি ভবন রয়েছে, আপনি যেটা বলেন ওখানে ছাত্রছাত্রীও কম, এখন যদি কোনো ভবনে এরকম অবৈধ দখল বা অন্য কেউ এটা ব্যবহার করে থাকে, আমরা এটা আমাদের শিক্ষক স্থানীয় ম্যানেজিং কমিটির সাথেও আমরা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আমাদের চরাঞ্চলে 2-1টা স্কুলে শিক্ষক সংকট দেখা দেয়, আমরা তাৎক্ষণিকভাবে সংযুক্তি দিয়েছি। আমাদের নতুন নিয়োগের কার্যক্রম চলমান আছে, অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে। যখন আমরা সরকার তাদেরকে নিয়োগ দেবে, আমরা চাইবো যে চরাঞ্চলের স্কুলের শূন্য পদগুলো যাতে আমরা দ্রুত পূরণ করতে পারি। ভোলার দুর্গম চরাঞ্চলে 49টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, শিক্ষার্থীর সংখ্যা ৮৫২১ জন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। লালমনিরহাটে শিশু নন্দিনী রানী হত্যাকে ঘিরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় করা মামলায় 3000 অজ্ঞাত আসামি গ্রেফতার। আতঙ্কে পুরুষ শূন্য ফলিমারি গ্রাম। তবে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। লালমনিরহাটের আদিতমারি ফলিমারি গ্রামে কয়েকদিন আগেও ছিল কোলাহল, এখন তা বদলে গেছে অচেনা এক জনপদে। কৃষিকাজ, বাজারের কোলাহল আর মানুষের স্বাভাবিক চলাচলে প্রাণ চাঞ্চল্য গ্রামটিতে এখন কেবল আতঙ্ক, অনিশ্চয়তা আর নীরবতা।
গত 16 জুন 7 বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুরের ঘটনায় আলাদা দুটি মামলায় 3000 অজ্ঞাত আসামি করা হয়। কয়েকজনকে গ্রেফতারের পর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বেশিরভাগ পুরুষ আত্মগোপনে চলে যাওয়ায় কার্যত পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। 3 দিন থেকে আমি ভ্যান ঠিক মতন চালাইতে পারতেছি না, এই টেনশনে আমরা ঠিক মতন এই বাড়িতে থাকতে পারতেছি না। স্বামী আঁকতে থাকে, ছাওয়া আঁকতে থাকে, এখন কিভাবে খাই দেয়, খান খোরাক সঙ্গে আমাদের বন্ধ হয়ে গেছে। একদম নিরপরাধ লোক, সেই লোকটাকে আজকে এখান থেকে নিয়ে গেল। খাইয়ে বা কি কিস্তি আমরা বেরিয়েছ মানুষ, মহিলা মানুষ, কেমন করি আমরা টাকাটা ম্যানেজ করবো? তোমরা তদন্ত করে ভালো করে দেখেন, গায়ে দাঙ্গা নেই করছে তাকে ধরি না। তবে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত হামলাকারীদেরই আইনের আওতায় আনা হবে জানিয়েছে পুলিশ। বিভিন্ন সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ক্যামেরার ফুটেজ, বিভিন্ন ছবি পর্যালোচনা করছি এবং শনাক্ত করার চেষ্টা করছি যারা একদম সরাসরি আক্রমণ করেছে বা অপরাধ সংগঠিত করেছে। আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আদিতবাড়ী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে প্রায় 400 পরিবারের বসবাস। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। সময় টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক AKM আহসানুল করিমের মা আসমা আক্তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। 2023 সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সকাল 11টায় মানিকগঞ্জের বনগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সপ্তাহের ব্যবধানে নাটোরে গ্রীষ্মকালীন সব সবজির দাম কমেছে। এতে লোকসানে পড়েছেন কৃষকরা। শহরের বাজার স্টেশন বাজারে বেগুন 18 থেকে 20 টাকা, পটল 8 থেকে 10 টাকা, পেঁপে 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে সব ধরনের সবজির কেজিতে 10 থেকে 15 টাকা বেশি। খুচরা ক্রেতাদের কাছে সরাসরি উৎপাদিত ফসল বিক্রি করতে চান কৃষকরা। তবে আড়তদারদের দাবি সরবরাহ বৃদ্ধি পেলেও ক্রেতার সংখ্যা কমে আসায় সবজির দাম কমে এসেছে। মাদারীপুরে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা করতে পারে এমন বিশেষ অভিযোগ চালানো হয়। শনিবার রাতে ও রোববার ভোরে কেন্দ্রীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল ফরাজি ও ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জমাদার সহ 8 জনকে গ্রেফতার করা হয়। তাদের সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। ইবোলা ভাইরাসের সংক্রমণে বৈশ্বিক উদ্বেগের প্রেক্ষাপটে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে ব্যবহৃত থার্মাল স্কেলার দীর্ঘদিন ধরে অচল থাকায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। গত 5 বছরে বিশ্বে করোনা ভাইরাস যে আক্রান্ত হয়ে প্রায় 1.5 কোটি মানুষের প্রাণ হারিয়ে আর অর্থনৈতিক ক্ষতির রেশ না কাটতে কাটতেই নতুন করে ইবোলা ভাইরাস ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। গত মাসে
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি শিবিরে অস্বাভাবিক 30 জনের মৃত্যুর ঘটনা ঘটে এবং পরে এই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গিয়ে চিকিৎসকরা দেখতে পায় যে যারা মারা গেছেন মৃত্যুর আগে প্রত্যেকের শরীরে জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব এই ধরনের ছিল, যা কিন্তু ইবোলা ভাইরাসের উপসর্গ বলে ধারণা করা হচ্ছে। এবং এরপর থেকে সতর্কতা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বিশ্বের সবকটি ইমিগ্রেশন অর্থাৎ পাসপোর্ট যাত্রী যাতায়াতের যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেয় এবং এই নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশ আমাদের যে স্বাস্থ্য বিভাগ আছে, স্বাস্থ্য বিভাগ কিন্তু বেনাপোল ইমিগ্রেশনে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দিয়েছেন। আপনি জানেন বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন দেশ বিদেশি বর্তমানে পাসপোর্ট যাত্রী প্রায় 200 থেকে 3000 যাতায়াত করে থাকে এবং এই সমস্ত পাসপোর্টধারীদের মাধ্যমে কিন্তু এই ইবোলা ভাইরাস সেটি সংক্রমণের সুযোগ রয়েছে। তবে আমরা সকালবেলা বেনাপোল ইমিগ্রেশনে গিয়ে যেটি দেখতে পেয়েছি যে ভাইরাস সংক্রমণ এড়াতে যে সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ যাত্রীর তাপমাত্রা মাপার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাও কিন্তু খুব দুর্বল। শুধুমাত্র হ্যান্ড থার্মাল দিয়ে কিন্তু স্বাস্থ্যকর্মীরা পাসপোর্ট যাত্রীদের শরীরে তাপমাত্রা সহ অন্যান্য যে উপসর্গ সেটি নির্ধারণের চেষ্টা করছেন। তবে 2 বছর আগে যেটি এখানে স্থাপন করা হয়েছিল অর্থাৎ ডিজিটাল যে থার্মাল স্ক্যানিং মেশিন, সে থার্মাল স্ক্যানিং মেশিনটা কিন্তু 2 বছর ধরে অচল হয়ে পড়ে আছে। পরে স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে যেটি বলছেন তারা কিন্তু ভারত থেকে আসা যে সমস্ত সন্দেহজনক পাসপোর্ট যাত্রী তাদের শরীরের তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু নানাভাবে ব্যাহত হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে বলেছেন তারা কিন্তু যাত্রীদের সংস্পর্শে গিয়ে তাদের কিন্তু কাজ করতে হচ্ছে, ফলে তারাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি এর আগে কিন্তু বেনাপোল ইমিগ্রেশনে করোনা ভাইরাস, নিপা ভাইরাস, HMPV, মানকিপক্স, জিকা ভাইরাস ও ওমিক্রন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কিন্তু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে আমরা দেখেছি। আমাদের সাধারণ পাসপোর্টধারী যাত্রীরা আমাদেরকে বলছেন যে সংক্রমণ ছড়ানোর আগে বা আক্রান্তর আগে যদি সুরক্ষা ব্যবস্থা জোরদার করা যায় তাহলে এ ধরনের ভাইরাস সংক্রমণ এবং যে ক্ষতি, সে ক্ষতির হাত থেকে কিন্তু মানুষকে রক্ষা করা সম্ভব। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ইবোলা ভাইরাস সংক্রমণ রোধে যে ইমিগ্রেশনে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানকার যে স্বাস্থ্য পরীক্ষার যে সরঞ্জাম সেটি অচল থাকায় যে স্বাস্থ্য পরীক্ষার ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। যুক্ত ছিলাম বেনাপোল বন্দর থেকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলওয়ে স্টেশন মাস্টার শফিক চুরের অভিযোগে সুমন মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। সকালে সীমান্তবর্তী উপজেলার রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করেছে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় এক মৎস্য চাষির কাছ থেকে ভাড়া আদায়কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টার শফিকুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন সুমন। এক পর্যায়ে স্টেশন মাস্টারের ওপর অতর্কিত হামলা চালান তিনি। এ সময় স্টেশন মাস্টারের কক্ষে টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশ সহ মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়। এই ঘটনায় ট্রেন চলাচল সিগন্যালে কিছু সময়ের জন্য সমস্যা হলেও পরে তা স্বাভাবিক হয়। আটক সুমন মিয়ার উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা। মাদারীপুরে 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও এখনও গ্রেফতার হয়নি আসামি। সাদাত আকুনের তোলা ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রতিবেশী যুবক চন্দন সরকার মেয়েটিকে তার ঘরে ডেকে নেয়। এরপর শিশুটিকে ধর্ষণ করে সে। পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। সেখান থেকে রোববার দুপুরে নির্যাতিতাকে ভর্তি করা হয় মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে 164 ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু। আমার বাচ্চা আছে, আমার নাতি আছে, আমার মেয়ে আছে, তা এদের সিকিউরিটিটা কোথা থেকে পাবে? এই ধর্ষণকারীর কঠিন বিচার হওয়া উচিত, যাতে এই ঘটনা আর কোথাও না হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন গাইনি ওয়ার্ডে রেফার করেছি। ওইখানে তার পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরে বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পুলিশ বলছে এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত যুবক চন্দন সরকার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।
ভোলায় নিজ ঘরে ৬০ বছরের এক বিধবা বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে ভোলা পৌরসভায় আত্মীয়তার সম্পর্ক থাকায় ৬০ বছরের বৃদ্ধার বাড়িতে ঘুমান সজীব। হঠাৎ গভীর রাতে ওই বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করে সে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। রোববার দুপুরে অভিযুক্ত সজীবকে আটক করে পুলিশ। ভয়ঙ্কর রাসায়নিক স্কেপোফ্লিন বা শয়তানের নিঃশ্বাস ব্যবহারকারী চক্রের ৩ সদস্যকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে শহরের বিভিন্ন স্থানে একদল অপরাধী বয়স্ক নারীদের টার্গেট করে আসছিল। চক্রটি শয়তানের নিঃশ্বাস খ্যাত বিশেষ কেমিক্যাল কৌশলে ভিকটিমের নাকে প্রয়োগ করত। এ সময় ভুক্তভোগী সাময়িকভাবে স্মৃতিভ্রম হয়ে পড়ে অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যায়। তখন ভিকটিম নিজেই কানের দুল, স্বর্ণালংকার কিংবা বাসার আলমারি খুলে টাকা পয়সা অপরাধীদের হাতে তুলে দিত। এই ঘটনায় 3টি মামলা হয়। তদন্তে নামে পুলিশ। পরে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে হাতে নাতে চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। ট্রেনিং মনে হয় ভালোই হচ্ছিল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে ১,২৫০টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার সুমিলপাড়া, আদবুজিনগর, ক্যানেলপাড় ও গোদনাইল এলাকার ৫টি স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারিফ আল তৌহিদ। এ সময় ৩ কিলোমিটার বিস্তৃত ৫ শতাধিক বাড়ির ১,২৫০টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় ৪০০ ফুট অবৈধ পাইপ ও বিপুল সংখ্যক বার্নার। পরে 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন সহ ২,১০,০০০ টাকা জরিমানা করা হয়। পঞ্চগড়ে ৫ বছর বয়সী শিশুকে অপহরণ করে হত্যা মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৭০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসাইন মোহাম্মদ ফজলুল বারী এই আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, ২০২০ সালের ৮ মে দেবীগঞ্জ উপজেলার নায়েকপাড়া গ্রামের বাসিন্দা আলম হোসেনের ৫ বছর বয়সী ছেলে মোবাশ্বের হোসেন নিখোঁজ হন। পরে বেতবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দা মিঠুকে আটক করা হয়। পরে আদালতে দেয়া জবানবন্দিতে অপহরণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি। এই ঘটনায় ২০২০ সালের ১০ মে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন স্বজনরা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালতের রায় দিল।